নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনে তুলেছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব 33, এটি বিশেষ পর্ব। হাঁটা দিল সামনের দিকে। প্রিয়তাও দুই হাতে গলা জড়িয়ে ধরল। কি যে ভালো লাগছে কোলে চড়তে পেরে। আজ কতগুলো দিন পর আবারও এই মানুষটা কোলে নিল। নিজেকে পাখির মতো হালকা লাগছে প্রিয়তার। পরম আবেশে মাথা এলিয়ে দিল সেই শান্তির নীড়ে। এভাবেই তো খুন করেছে মিস্টার আবরার শিকদার প্রণয়। সে বুকের কাছে শার্টটা মুঠে করে ধরে চোখ বন্ধ করলো। সাথে সাথে স্মৃতির পাতায় ধরা দিল অতীতের কিছু সুখময় মায়াময় দৃষ্টি। 3 বছর আগে এমনই কোনো এক বৃষ্টি স্নাত দিনে প্রিয়তা স্কুলের পেছনের মাঠে বান্ধবীদের সাথে দৌড়াদৌড়ি করতে গিয়ে বেকায়দায় পড়ে পা মচকে ছিল। তখন প্রণয় ভাইয়ের সে কি বকা! প্রণয় সেদিন কোলে নিতে নিতে শাসিয়ে বলেছিল, আমার প্রাণকে আমি ছাড়া আর কারো আঘাত করার অধিকার নেই, তোরও নেই। নেক্সট টাইম যদি এমন কিছু শুনি তবে আমি নিজেই মরে যেতে তোর হাড়গোড়গুলো ভেঙে পাউডার বানিয়ে বাড়িতে বসিয়ে রাখবো। মনে রাখিস, আবার প্রাণকে নিয়ে আমি ভালোবাসবো, আমি আঘাত করব, আর অন্য কারো অধিকার নেই, বুঝেছিস? হঠাৎ প্রণয়ের কথায় ঘোর ভাঙল প্রিয়তার। প্রণয় হাঁটতে হাঁটতে রুক্ষ কণ্ঠে বলল, আগে যতটুকু ওজন ছিল তার থেকে গুনে গুনে 2.5 কেজি কমেছে। কিভাবে? প্রিয়তার ভাবনার ছেদ পড়ল শুনে। তার মুখ হা হয়ে গেল। সে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিভাবে বুঝলেন? প্রণয় জবাব দিল না, মনে মনে বলল, যার প্রতিটা নিঃশ্বাসের হিসাব রাখি, যাকে অনুভবে নিতে বাঁচি, তাকে কোলে নিয়ে এটুকু বুঝবো না? পারিপার্শ্বিক আবহাওয়া এখন আরও খারাপের দিকে যাচ্ছে। প্রচণ্ড বেগে বাতাস বইছে। একটু পর পর বাতাসে তীব্র আলোর ছটা দেখা যাচ্ছে, সাথে বিকট শব্দে মেঘ গর্জন করে উঠছে। তারা বর্তমানে যেখানে আছে সেটাও মেটো জঙ্গল বলা চলে। এটা একটা সুবিশাল চা বাগান। দক্ষিণের তীব্র হাওয়ার তালে তালে দুলছে চা গাছগুলো। প্রিয়তার ভীষণ ভালো লাগছে এই আবহাওয়ায়। প্রবল বাতাসে তার ঘন দীর্ঘ খোলানো চুলগুলো হাওয়ায় তালে তালে দুলছে। চুলের ক্লিপটা প্রণয় ভাই যে কোথায় ছুঁড়ে মেরেছিল কে জানে। আবারও তখনকার সেই সবের কথা মনে পড়তেই লাগলো। প্রিয়তা আবারও মনের মধ্যে জেগে বসতে লাগলো সেই দম বন্ধ করা অনুভূতিগুলো। আবারও প্রিয়তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, গা কাটা দিয়ে উঠল। এখনও কানে বাজছে প্রণয় ভাইয়ের সেই ছন্নছাড়া ভালোবাসা মিশ্রিত কথাগুলো, সেই নিশ্চিত আবদারগুলো। এখনও গালে গলায় লেগে থাকা সেই অপরিচিত স্পষ্টগুলো, যার সাথে বর্তমানে স্পর্শের কোনো মিল নেই। প্রিয়তার সকল হিজিবিজি চিন্তাভাবনাকে ছাপিয়ে একটা প্রশ্ন প্রবলভাবে মনে উকি মেরল। প্রণয় ভাইকে প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য মনটা খচখচ করছে। সে কোমল কণ্ঠে ডাকলো, প্রণয় ভাই। প্রণয় ছোট্ট করে জবাব দিল, হুম। প্রিয়তা এবার বেশ কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো, আচ্ছা প্রণয় ভাইয়া, হাসপাতালে বাড়ি ওই লোকটা হিন্দি কে বলছিল? আমি তো বুঝতে পারিনি, কিন্তু আপনি তো বুঝেছেন। কি বলেছিল লোকটা? থমকে দাঁড়ালো প্রণয়। তখনকার লোকটার বলা কথাগুলো মনে পড়তেই তার মেজাজটা চিরবিরিয়ে উঠল। রাগ ধরে গিলে মস্তিষ্কে শিরায় শিরায়। সে কঠিন চোখে তাকালো প্রিয়তার দিকে। মুখের ভাবনা এমন যেন প্রিয়তার মহাভারত অশুদ্ধ করে কিছু জিজ্ঞাসা করে ফেলেছে। সে দাঁত চেপে বলল, সমস্যা কি তোর? প্রিয়তা আকস্মাৎ অহম্মক হয়ে গেল। মনে মনে বলল, অদ্ভুত লোক, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আবার ঘুরিয়ে আমাকে প্রশ্ন করছে। সে একটু আশ্চর্য কণ্ঠে প্রত্যুত্তর করল, আমার আবার কিসের সমস্যা হবে? প্রণয় কেন জানি এই মেয়েটার উপর খুব রাগ হচ্ছে। সে ঝাঁঝিয়ে বলল, সমস্যা তো তোরই। তুই যদি একটু অন্যরকম হতিস তাহলে আজ এত সমস্যাই হতো না। প্রিয়তার বিস্ময় এবার আকাশ ছুঁয়ে গেল। সে হতভম্ব গলায় শুধালো, সব দোষ এখন আমার হয়ে গেল? বাবা, আর এই অন্যরকমটা কীরকম? প্রণয় কিছু বলতে গিয়ে থেমে গেল, আবার হাঁটা ধরলো সামনের দিকে। কিছুক্ষণ পর আদেশে সুরে বলল, কাল থেকে প্রতিদিন 2 ঘন্টা করে ঠাঠা রোদে দাঁড়িয়ে থাকবি। এভাবে 1 মাস চললেই কাজ হয়ে যাবে। এমন আদেশ শুনে প্রিয়তার ভুল কুঁচকে গেল। সে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি কাজ হবে? প্রণয় বলল, সব সমস্যার সমাধান। প্রিয়তা একবার বিরক্ত হলো, নাক মুখ কুঁচকে বলল, কোন সমস্যা? কি সমস্যা সেটাই তো বুঝলাম না। তার আবার সমাধান? প্রণয় গম্ভীর কণ্ঠে পুনরায় আদেশে সুরে বলল, এত কথা তোকে জানতে হবে না, যা বললাম তাই করবি। 1 মাসের মধ্যেই আমি ফুল সাকসেসফুল হতে চাই।
আগামী 1 মাসে যদি তোর এই মূলার মতো সাদা চামড়া কয়লার মতো কুচকুচে কালো না হয়, তাহলে আমি নিজে তোকে সকাল বিকাল কয়লা পিষে খাওয়াবো। প্রিয়তা চোখ বিস্ময়ে হা হয়ে গেল। কি বলছে এই লোক? মাথা কি ঠিক আছে? সে চোখ বন্ধ করে কল্পনা করলো কুচকুচে কালো চেহারায় তাকে দেখতে কেমন লাগবে। কল্পনা নিজের প্রতিচ্ছবি দর্শন করতেই ধরফরিয়ে চোখ খুলে তাকালো প্রিয়তা। বুকে থুতু দিল। মনে মনে প্রিয়তার গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। তবে সেটা যদি গোষ্ঠী বলে বেশি গালি দিতে পারলো না। সে নাক মুখ কুচকে মনে মনে বলল, কোন দুঃখে আমি নাইজেরিয়ানের হতে যাব শুনি? হুম, ঢং তো দেখি পাচ্ছি না। আমার ভালোবাসায় খেয়ে দিয়ে মন ভরে নি ব্যাটার, এখন আবার কিউটনেসের খেয়ে দেওয়ার ধান্দা আছে। প্রিয়তা মুখ ভিঞ্চিয়ে একরকম ঝাঁচিয়ে বলল, আপনি বললেন যেন আমি আমার এত সুন্দর স্কিন খারাপ করে ফেলবো? সে আবারও ঝগড়াটে স্টাইলে বলল, কই, আপনি তো মেয়ে মানুষের মতো ছটফটে সাদা। আমি কি কখনো এটা নিয়ে আপনাকে খোঁচা দিয়েছি? প্রণয় চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালো। ওর মনের কথাগুলো না বললেও সে ভালোই বুঝেছে। সে স্বাভাবিক কণ্ঠে বলল, তো সাদা পছন্দ না? প্রিয়তা নাসিরকে বলল, ঠিক ধরেছেন, একদমই আমার সাদা চামড়ার পুরুষ পছন্দ না। পুরুষ মানুষ হবে একটু সামনে বর্ণের, ব্রাউন স্ক্রিন টোনের। উফ, একটু সামলা ছেলেরা ছেলেদেরকে ওয়াও ওয়াও লাগে। প্রণয়ের হিংসেতে ভিতরটা জ্বলে গেল। সে মনে মনে বলল, আর কতভাবে কষ্ট দিতে চাস তুই? আমার কোলে শুয়ে তুই অন্য পুরুষের প্রশংসা করছিস? আজ আমার হাত পা বাঁধা না থাকলে তোকে বুঝিয়ে দিতাম, তোর প্রতিটি নিঃশ্বাসের ওপর শুধু আমার অধিকার। প্রিয়তা আবার বলল, রোদে দাঁড়ালে আমি একা দাঁড়াবো না, আপনাকে সাথে নিয়ে দাঁড়াবো। রোদে পুড়ে আমি কালো হব আর আপনি ধরা থাকবেন, এটা তো আর আমি হতে দিতে পারি না। প্রণয় শান্ত কণ্ঠে বলল, আমি কালো হই বা সাদা, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুই ফর্সা থাকবি না, ব্যাস। তোর এই সাদা রং আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা। প্রিয়তা অবাক হলো, হতবাক হয়ে কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আমি ফর্সা হলে আপনার সমস্যা কেন হবে? থমকালো প্রণয়। পাড়ি নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, আমায় না হলে আর কত সমস্যা। তোর এই সীমা ছাড়িয়ে যাওয়া সৌন্দর্যের আজ আমি সর্বশান্ত। আমি হারিয়েছি আমার সব কিছু, হারিয়েছি আমার ভালোবাসা, হয়েছি জঘন্যতম ষড়যন্ত্র শিকার। আমি তো সুন্দরী চাইনি, আমি তোকে ভালোবেসেছি। আমি যাকে ভালোবেসেছি সে সুন্দরী হয়ে গেছে, এটা কি আমার দোষ? একটু কম সুন্দর হতে পারতিস না তুই? একটু কম সুন্দর হলে কি হতো বলতো? যদি একটু কালো, একটু মোটা, একটু বেটে হতিস, খুব কি সমস্যা হতো? হতো না। তোকে পাওয়ার জন্য মানুষ এতটা হিংস্র হয়ে উঠতো না। আমার কাছ থেকে তোকে কেড়ে নেওয়ার কামনা করতো না। তুই শুধু আমারই থাকতিস, আমি শুধু তোকে ভালোবাসতাম, তুই আমার বউ হতি। প্রিয়তা হাত বাড়িয়ে ঝাঁকিয়ে বলল, কি ভাবছেন প্রণয় ভাই? প্রণয়ের সামনের দিকে এগোতে এগোতে শীতল কণ্ঠে বলল, চুপ, কিছু না। প্রিয়তা বেশি কিছু ঘটালো না, তবে চুপ করেও থাকতে পারলো না। এমন সুন্দর আবহাওয়া, সাথে ভালোবাসা, কে জানে এমন মুহূর্ত জীবনে আরবার কখনো আসবে কিনা। তার মনে এক চিলতে সুপ্ত ইচ্ছে জন্ম নিল। সে একটু মিষ্টি করে ডাকলো, প্রণয় ভাই। প্রণয় ছোট্ট করে জবাব দিল, আমরা এখন কোথায় যাচ্ছি? আপাতত এমন কোথায় যেখানে ঝড় বৃষ্টি লাগবে না। কথাটা মনে হয় প্রিয়তা একদম পছন্দ হয়নি। মনে মনে বলল, গায়ে একটু বৃষ্টি লাগলে কি জাত যাবে। সে আবার বলল, একটা কথা বলি। বল। প্রিয়তা উৎসাহ নিয়ে বলল, অনেক দিন আপনার গলায় গান শুনি প্রণয় ভাই, খুব ইচ্ছে করছে এই মাতাল বাতাসের সাথে আপনার কণ্ঠ মিশিয়ে শুনতে। একটা গান গাইবেন প্লিজ? প্রণয় আশেপাশে তাকালো। যতদূর চোখ যায় শুধু বিশাল বিশাল চা বাগান, কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। প্রণয়ের উত্তর না পেয়ে প্রিয়তার অভিমান হলো। সে বুকের কাছে শার্টটা টেনে ছাঁচিয়ে অভিমান মিশ্রিত কণ্ঠে ডাকলো, ও প্রণয় ভাই। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওর দিকে মাথা নিচু করে তাকালো। শান্ত কণ্ঠে বুঝিয়ে বলল, এই ঝড়ো আবহাওয়ায় আর প্রতিকূল পরিস্থিতিতে তোর গান শুনতে ইচ্ছে করছে? প্রিয়তার সাথে সাথে জবাব দিল, অনেক। বিজলি ঝলকানিতে প্রণয় তাকালো প্রিয়তার উচ্ছ্বাসিত নীল চোখের দিকে। মনে মনে বলল, তোর আবদার আমার কাছে আদেশের মায়াবতী। সে শান্ত চোখে প্রিয়তার নীল চোখের দিকে চেয়ে মনে মনে আওড়ালো নীলাঞ্জনা। এরপর বিষণ্ণ দিন বাজে মরুনে বিন, অবসাদের ঘিরে থাকা শীতের দিন। হাজার কবিতা বেকার সবইতা, হাজার কবিতা বেকার সবইতা।
তার কথা কেউ বলে না। সে প্রথম আমার প্রেম নীলাঞ্জনা, সে প্রথম আমার প্রেম নীলাঞ্জনা। তখন উদাস মনে ভোরের মনোরঞ্জন, দাম নিয়ে যন্ত্রণা কিনতে চায়। তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়। যখন খোলা চলে হয়তো মনের ভুলে, তাকাতো সে অবহেলে দু চোখ মিলে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। প্রিয়তা মুগ্ধ চোখে মুখে মাথা রেখে শুনছিল। তার কেন যেন মনে হচ্ছিল এই গানটা তার সাথে খুব গভীরভাবে সম্পর্ক আছে। তার ভাবনার মাঝে প্রবল কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। সাথে টুপটাপ করে বড় বড় বৃষ্টির ফোঁটা এসে পড়ছে তাদের চোখে মুখে। প্রণয়ের বিষয় অসহায় লাগছে নিজেকে। এখন কী করবে, কোথায় যাবে? চারদিক বিকর্ষ কালো আধারে নিমজ্জিত। ঝড় আর বৃষ্টির তোড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই দুজনই ভিজিয়ে সবসবে হয়ে গেছে। বাতাসে ঝাপটায় মনে হচ্ছিল প্রণয় ব্যালেন্স হারিয়ে পড়েছে। দুজন মিলে প্রায় 131 কেজি, তার ওপরও ব্যালেন্স রাখতে পারছিল না। বৃষ্টিটা ভালো লাগলেও এমন ভয়ঙ্কর ঝড় দেখে ভয় পেয়ে গেল প্রিয়তা। সে আর একটু চেপে ধরল প্রণয়কে। প্রণয় দ্রুত পা চালাতে শুরু করলো। এত বড় চা বাগানে নিশ্চয়ই কেউ না কেউ থাকে, একটাবারে জনমানব শূন্য হতে পারে না। কিন্তু ঝড়ের জন্য সামনে এগোতেই কষ্টকর। হঠাৎ আকাশে তীব্র আলো ছড়া দেখা গেল। তার কয়েক সেকেন্ডের মধ্যে ভ্রু কাঁপিয়ে দেওয়ার মতো জোরালো শব্দ কানে এলো। সাথে সাথে আট করলো প্রিয়তা, আর শক্ত করে প্রণয়ের গলা জড়িয়ে ধরে বুকের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করলো। প্রণয় বুঝলো তার প্রাণ ভয় পাচ্ছে। সে কপালের ঠোঁট চেপে আদরে কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভয় পাচ্ছিস জান? প্রিয়তা কাঁপা কণ্ঠে নিচে সরে বলল, আপনি আছেন না? হেসে বলল প্রণয়। হাতের বেতনটা আরো একটু শক্ত করে এগিয়ে নিয়ে গেল সামনে। কিছু দূরে এগোতেই তার চোখে পড়লো বাঁদিকে। সে দ্রুত পায়ে এগিয়ে গেল সেই দিকে। কাছে গিয়ে বুঝতে পারলো বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছোট্ট একটা মাটির বাড়ি। সে দ্রুত বাঁশের বেড়ার দরজাটা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করলো। তার মনের মধ্যে সংকোচ কাজ করছে। এত রাতে অনুমতি ব্যতীত অন্যের বাড়িতে প্রবেশ করাটা ঠিক করছে না, কিন্তু কি আর করবে। এই প্রতিকূল পরিবেশে বাইরে থাকাটা চরম বিপজ্জনক। সে একা থাকলে হয়তো কিছু আসতো যেত না, কিন্তু এখন তার সঙ্গে তার প্রাণ আছে। প্রাণটাকে তো সুরক্ষিত রাখতে হবে। সে ধীর পায়ে এগিয়ে গেল দরজার কাছে। দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলো, ডাকবে কি রাখবে না। এত বড় ভাবনার সময় কই। ঝড়ের তীব্রতা বেড়েই চলেছে। সে একটু দ্বিধান্বিত হয়ে দরজার টোকা দিল, একবার দুবার কয়েকবার, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসলো না। প্রণয় এবার বাধ্য হয়ে ডাকতে শুরু করলো, কেউ কি আছেন? প্লিজ আমাদের একটু সাহায্য করুন, কেউ কি শুনছেন? প্রিয়তা নিচু গলায় বলল, এত রাতে মানুষকে বিরক্ত করা কি ঠিক হচ্ছে? কিন্তু প্রণয় তার কথায় কানে নিল না। আবারও ডাকলো। আরও দু একবার ডাকার পর অবশেষে দরজাটা খুলে গেল। হেরকিন হাত দরজা খুলে দিলেও প্রায় 60 ঊর্ধ্ব এক ভদ্রলোক। তাকে পাশে দাঁড়িয়ে একজন সমবয়সী ভদ্রমহিলা, সম্ভবত ওনার স্ত্রী। দুজনের চোখে ঘুম ঘুম ভাব। ভদ্রমহিলা একটু বিরক্ত কণ্ঠে তেতো সুরে বলল, তোমরা কে হে বাচ্চা? এত রাতের বেলায় ডাকাডাকি করছো কেন? বলতে বলতেই তিনি সামনের দিকে তাকালো। সামনে একজন যুবক যুবতী। ছেলে মেয়েকে দেখে ওনার কথা বন্ধ হয়ে গেল। ছেলে মেয়ে দুটোই এত কাছাকাছি দেখে ভ্রু কুঁচকে গেল ওনার। যদি কপালে ভাঁজ ফেলে প্রিয়তা প্রিয়তা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। ভদ্রলোক প্রশ্ন করলেন, তোমরা কারা হে? আর এত ঝড় বৃষ্টির রাতে এখানে কি করছো? কিন্তু প্রিয়তা কিছু বলবে তার আগে প্রণয় বলল, আমি আর আমার স্ত্রী খুব বিপদে পড়েছি চাচা। বাইরের অবস্থা খুব খারাপ, তার উপর আমার স্ত্রী সন্তান সম্ভবা। আজকে রাতটা যদি কোনোভাবে আমাদের একটু আশ্রয় দিতেন অনেক উপকার হতো। প্রণয়ের কথা শুনে প্রিয়তার কাশি উঠে গেল। সে আচমকা তাকালো প্রণয়ের মুখের দিকে। তার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। মুখটা আপনা আপনি হা হয়ে গেছে, কিন্তু প্রণয়ের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে মাত্র অতিরিক্ত স্বাভাবিক, যেন এটাই পৃথিবীর চরম সত্য। ভদ্রমহিলার কপালে ভাঁজ মিলিয়ে গেল। মেয়েটা গর্ভবতী শুনে ওনার মায়া হলো। তিনি তার স্বামীকে সরিয়ে দিয়ে বললেন, তোমার বউ পোয়াতি? তাহলে বাইরে ভিজাচ্ছ কেন? তাড়াতাড়ি ভেতরে আসো। পোয়াতি মেয়ে মানুষ এই অবস্থায় অসুস্থ হয়ে পড়লে বাচ্চার সমস্যা হবে। প্রণয় ওনার কথা মতো ভেতরে প্রবেশ করে প্রিয়তাকে কোলে নিয়ে থেকে নামিয়ে দিল। ভদ্রমহিলার মুখে বাচ্চা কথা শুনে প্রিয়তার বুক কেঁপে উঠল। সে সকল বিস্ময় ভুলে গিয়ে কেমন এক অদ্ভুত ভালো লাগার অনুভূতিতে তলিয়ে গেল। মনে মনে বলল, প্রণয় ভাইয়ের সন্তান।
আপনা আপনি হাত চলে গেল পেটে, সঙ্গে সঙ্গে চোখ বড় হয়ে গেল তার। সে ঢোক গিলে প্রণয়ের দিকে দীপ্তিময় চোখে তাকালো, মনে মনে বলল, সত্যি কি আমি আপনার বউ? প্রণয় গভীর চাহনিতে তাকিয়েছিল প্রিয়তার মুখের দিকে। প্রিয়তার চোখের ভাষা বুঝতে পেরে প্রণয় মনে মনে জবাব দিল, হ্যাঁ, তুই আমার বউ। সেদিন তোকে এই দুই চোখে রেখে প্রথম দেখেছিলাম, সেদিন থেকেই তুই আমার বউ ছিলিস, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তুইই থাকবি। ভদ্রমহিলা সন্তুষ্ট দৃষ্টিতে ছেলে মেয়ে দুটোর দিকে তাকালেন। প্রণয় ও প্রিয়তার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে মনে মনে আল্লাহর সৃষ্টির তারিফ করে বললেন, মাশাআল্লাহ, দেখে তো মনে হচ্ছে আল্লাহ নিজ হাতে জোড়া বানিয়েছেন। কি সুন্দর মানিয়েছে তোদেরকে। ভদ্রলোক প্রণয়ের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বাবা, তোমরা এই জনমানবহীন জায়গায় এলে কি করে? প্রণয় ওনার দিকে তাকিয়ে অতঃপর ঘটে যাওয়া সকল ঘটনা সংক্ষেপে খুলে বললেন। ওনারা স্বামী স্ত্রী অতবাক হয়ে সব শুনছিলেন। ভদ্রমহিলা বললেন, আল্লাহ সহায় ছিলেন বলেই আজ তোমরা বেঁচে ফিরেছ, নাহলে ওর ওপরের জঙ্গলে তোমরা দ্বিতীয়বারে কোনো সন্ত্রাসীর হাতে পড়নি। আরও ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারতো তাহলে। প্রণয় আর প্রিয়তা অবাক চোখে একে অপরের দিকে তাকালো। ভদ্রমহিলা আবার বললেন, ওরা একদল উপজাতি, কিন্তু ওদেরকে সাধারণ আদিবাসী ভেবে ভুল করো না। ওরা সাধারণত আদিবাসীদের মতো নয়। ওরা সমাজ থেকে বহু বছর পিছিয়ে পড়া মানুষ। তারা আধুনিক সমাজের সাথে মেশে না একেবারেই। আদি মানুষের মতো জীবনযাপন তাদের। জগতের নির্দিষ্ট একটা সীমানাতে তারা তাদের জগৎ মনে করে, আর যারা তাদের সীমানা ঢুকে পড়ে তারা আর কখনো প্রাণে রক্ষা পায় না। প্রণয়ের প্রিয়তা বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকালো। আসলেই হায়াতের মালিক আল্লাহ, না হলে আজ তারা বেঁচে ফিরতে পারতো না। আরও কিছু কথাবার্তা শেষে ভদ্রমহিলা তাদের দুজনের দিকে পাশের আরেকটা ছোট্ট ঘরে প্রবেশ করালেন। সেখানে একটা মৃদু হলুদ আলো জ্বলছে। ঘরটা বেশ ছোট, ছোট্ট একটা খাট আর দুটো বেতের মোড়া ছাড়া কিছু নেই। ভদ্রমহিলা বললেন, তোমাদের জন্য শুকনো কাপড় এনে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি কাপড় বদলে নাও। তিনি প্রিয়তার দিকে তাকিয়ে আবার বললেন, এই যে মেয়ে, এই সময় সাবধানে থাকতে হয় জানো না? তা তোমার কয় মাস চলছে? এমন প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল প্রিয়তা। প্রণয় ভাইয়ের সামনে এমন প্রশ্ন তার মনে যাচ্ছে মাটি ফুঁড়ের ভিতরে ঢুকে পড়তে। ভদ্রমহিলা এবার পেটের দিকে তাকিয়ে বলল, পেট দেখে তো মনে হচ্ছে না বাপু, বেশি দিনের পোয়াতি। কয় মাস? 1 মাস না 2 মাস? প্রিয়তা বেশ ভালোই ব্যাঘাতে পড়েছে। এখন কি জবাব দেবে সে? সে আশা করে আছে প্রণয় কিছু বলবে, কিন্তু ওর আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে প্রণয় একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রিয়তা আর না পেরে কাপা কণ্ঠে ছোট করে বলল, জি 1 মাস। মহিলা বেশ সন্তুষ্ট হয়ে মুখটা ওপরে তুলে বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর মুখখানা। মুখ দেখে মনে হচ্ছে ছেলে হবে। লজ্জায় প্রিয়তার গান গরম হয়ে যাচ্ছে, পুরো মুখ রক্তিমভাবে ছেয়ে গেছে। ভদ্রমহিলা ঘর থেকে বেরিয়ে গেলেন কাপড় আনতে। প্রণয় ভাইয়ের সামনে এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে প্রিয়তার মনে হচ্ছে সে মরে যাচ্ছে। এতবার বাচ্চা বাচ্চা শুনতে শুনতে তার এখন নিজেকে গর্ভবতী মনে হচ্ছে। সে শুকনো ঢোক গিলিয়ে গলা ভিজিয়ে প্রণয় ভাইয়ের দিকে তাকালো। সাথে সাথে এই চোখের চোখ আটকে গেল। প্রিয়তা আবারও মাথা নিচু করে নিল। ওর এই চোখে সে বেশিক্ষণ চেয়ে থাকতে পারে না। ওর গাঢ় বাদামি চোখের গভীর চাহনিতে কিছু একটা আছে যা প্রিয়তাকে ধ্বংসের দিকে ধাবিত করে। প্রিয়তার নিচের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এক কথা মিথ্যে বললেন কেন? প্রণয় ধীরকণ্ঠে জবাব দিল, কি মিছে বলেছি? থমকালো প্রিয়তা। কি মিছে বলেছিল? সেগুলো আবার মুখে বলতে হবে? সে মাথা নিচু করে রেখে বলল, ওই চাচিকে সেগুলো বলেছেন? প্রণয় দুষ্ট এসে বলল, কি বলেছি? প্রিয়তা আবার আরও লজ্জা পেয়ে গেল। গাল দুখানা পাকা টমেটো হয়ে গেছে। সে আবারও গলা ভিজিয়ে নিয়ে ছোট্ট করে বলল, কিছু না, সরেন। ঠোঁট কামড়ে হাসলো প্রণয়। সে একটু এগিয়ে এসে প্রিয়তার কানের কাছে ঠোঁট ছুঁয়ে তপ্ত স্বরে বলল, স্বামী স্ত্রী না বলে থাকতে দিত না, আর সন্তানের কথা না বললে হয়তো এত সহজে রাজি হতো না। প্রিয়তা চোখ তুলে তাকালো। তার চোখের কোণায় জল চিকচিক করছে। সে মনে মনে বলল, এই মিথ্যেগুলো কি আমার জীবনে সত্যি হতে পারতো না? এরই মধ্যে ভদ্রমহিলা হাতে শুকনো কাপড় নিয়ে এলেন। ওরা দুজনে একটু সরে দাঁড়ালো। তিনি প্রণয়ের হাতে একটা চাপা শাড়ি সঙ্গে লাল রঙের ব্লাউজ ও পেটিকোট দিলেন, আর প্রণয়ের হাতে একটা নতুন লুঙ্গি ওনার স্বামীর একটা শার্ট দিয়ে তাড়াহুড়ো করে বললেন, রাত তো 2টো বেজে গেল, তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে শুয়ে পড়ো, ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। তিনি চলে যেতে নিল। প্রণয় পেছন থেকে ডেকে বলল, চাচি কিছু মনে করবেন না, একটা বড় কাপড় পেলে ভালো হতো। তিনি ফিরে তাকালেন। প্রণয় আবার বলল, আসলে ওর চুল অনেক বড়।
ওর ভিজে চুল শুকাতে না পারলে চুলের পানিতে ঘর ভিজে যাবে আর ঠান্ডাও লেগে যাবে। এবার ভদ্রমহিলা সত্যি খেয়াল হলো মেয়েটার চুল অনেক বড়। তিনি চুলের দিকে তাকিয়ে আবারও সন্তুষ্ট হলেন। লম্বা চুল ওনার অনেক পছন্দ, কিন্তু আজকালকার মেয়েরা চুলের যা ছিঁড়ি। তিনি মৃদু হেসে বললেন, একটু দাঁড়াও, এনে দিচ্ছি। প্রিয়তা মুগ্ধ চোখে প্রণয়ের দিকে তাকিয়ে মনে মনে বলল, এত খেয়াল না রাখলেও হতো প্রণয় ভাই, আপনার এই ছোট ছোট যত্নগুলো আমাকে দিনকে দিন শেষ করে দেবে। প্রণয় ওর কপালে টোপা দিয়ে বলল, কি দেখছিস? প্রিয়তার চোখ সরালো না, মুচকি এসে মনে মনে বলল, মানুষ কি অদ্ভুত, প্রথমে এক একটা কাছে আসে, একেবারে হারিয়ে যায়, ঠিক ডিসেম্বর আর জানুয়ারির মতো। ভদ্রমহিলা একটা বড় গামছা এনে প্রণয়ের হাতে দিয়ে বলল, দরজা বন্ধ করে শুয়ে পড়ো, বলে চলে গেলেন। প্রণয় সম্মতি জানিয়ে দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে গেল প্রিয়তার কাছে। বেতের মোড়াটা এগিয়ে নিয়ে বলল, বস। প্রিয়তা আপত্তি জানিয়ে বলল, আপনি নিজেই করে নেব, আপনাকে দিন। কিন্তু প্রণয়ের কথা কানেই নিল না। প্রিয়তার ঘাড় ধরে বসিয়ে দিল, বলল, চুপচাপ বস। চুলগুলো 3-4 ভাগ করে যত্ন সহকারে ধীরে ধীরে মুছে দিতে লাগলো। বলল, এটা তোর হেয়ার ড্রায়ার নয় যে 35 মিনিটে শুকিয়ে ফেলবি। প্রিয়তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি রেখা ফুটে উঠল। মনটা আবারও একটু ভারী হলো। মনে হয় ভালোবাসা অনেক পাউন্ড বাড়লো। প্রণয় যত্ন করে কিছুক্ষণ চুল মুছিয়ে দিল, তারপর ভালোভাবে গামছা পেঁচিয়ে চুল সহ খোপা করে দিল। এখন আবার অনেক চিন্তার উদয় হয়েছে। প্রিয়তা শাড়ি ব্লাউজ হাতে নিয়ে অসহায় গলায় বলল, এটা বদলাবো কোথায়? প্রণয় লুঙ্গি হাতে নিয়ে হাঁ করে সেটার দিকে তাকিয়ে আছে। প্রিয়তার কথা বলতে বলতে দৃষ্টি পড়ল প্রণয়ের হাতে ধরা লুঙ্গির দিকে। মনে মনে ভাবলো, প্রণয় ভাই লুঙ্গি পরবেন নাকি? প্রণয়কে লুঙ্গিতে কল্পনা করাতে আচমকা ফিক করে হেসে উঠল প্রিয়তা। প্রণয় ভ্রুকুচকে বিরক্তি গলায় বলল, আমার দুঃসময়ে হাসছিস? প্রিয়তা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার উপক্রম হলো। সে প্রণয়ের হাত থেকে লুঙ্গিটা নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে আবারও প্রাণোচ্ছল হাসিতে ফেটে পড়ল। আস্তে আস্তে চোখের কোণায় পানি চিকচিক করছে। প্রণয় স্থির চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। আজ 2 বছর পর সে তার প্রিয়তমাকে সে এইভাবে প্রাণ খুলে হাসতে দেখছে। হাসতে হাসতে প্রিয়তা বিছানার কোণে বসে পড়ল। প্রণয় বলল, আশা শেষ হয়েছে, এবার লুঙ্গিটা দে। প্রিয়তা হাসি চেপে লুঙ্গিটা বাড়িয়ে দিল। কিন্তু এখন প্রণয় বিরাট চিন্তায় পড়েছে। তারা কিভাবে কাপড় পাল্টাবে? ছোট্ট একটা ঘর, পূর্ব দিকে জানলা ছাড়া আর কিছুই নেই। এদিকে আবারও প্রণয়ের মনে ঝড় শুরু হয়েছে। হেরিকেনের মৃদু নরম আলোর ভেজা শরীরে মেয়েটার রূপ চাঁদের মতো ঝলমল করছে। প্রণয়ের চোখ বারবার ঘুরে ফিরে সেই দিকেই নিবদ্ধ হচ্ছে। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।